তো সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমি আলী আশরাফ আপনাদের সাথে শুরু করছি নিক্কনের লাইভ অনুষ্ঠান। আশা করি আপনারা সকলেই খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেটা আলোচনা করব। কিন্তু প্রথম বিষয় যেটা হচ্ছে যে একটা টেকনিক্যাল ভুল দেখা গেল, আমার অল্প জ্ঞানে দেখা গেল যে সেটা বোধহয় এখন আছে। তারপর আমি শ্রোতাদেরকে বলবো যে আপনারা এই আজকের অনুষ্ঠানটা কেমন দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সে সম্পর্কে একটা ধারণা আমাদেরকে দিবেন। তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে যে এই নিক্কন আয়োজন, লোক সংস্কৃতির আয়োজনে আমরা দেখতে পাই যে দুইভাবে জিনিসটা বিবেচনা করতে হয় লোক সংস্কৃতিকে। একটা হলো বর্তমান সময়ের বা এই বিভিন্ন সময়ের হিসাব আমরা করতে পারি। তো বর্তমান সময়ে যেমন আছে তেমনি একটা খুবই অতীতের মধ্যে আমরা এই লোক সংস্কৃতি দেখতে পাবো। আবার আমরা আগেও বলেছি যে সময়ের সাথে সাথে স্থানেরও একটা পার্থক্য থাকে। স্থান ভেদেই লোক সংস্কৃতির ভাষার পরিবর্তন হয়। আমাদের সঞ্জিদা খাতুনের মনে পড়ল কথা বলতে, যে এটা আমাদেরকে মনে রাখতে হয়। খুবই বিশিষ্ট কথা আছে, সেই বিশিষ্ট কথাটি তিনি বলতে পারেন। তিনি বলেছেন যে গান জিনিসটা হচ্ছে, বা বাজনা যাই বলি না কেন, গান বাজনা, তো সেটা কিন্তু দেখা যায় যে নদীর সাথে মিল আছে। কীরকম নদীর সাথে মিল? যে নদীর আসলে দুটো তীর থাকে, আর গানেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গান দেখা যায় যে দুটো দিক আছে, এবং তীরের একটা দিকে থাকে লোকগীতি আর আরেকটা দিকে থাকে উচ্চাঙ্গ সঙ্গীত। তো এই সম্রাটদের যে জগৎ, সেখানে রাজবাড়িতে যে উচ্চাঙ্গ সঙ্গীত হয়, আর লোক সংস্কৃতিটা হলো একেবারে সাধারণ মানুষদের, আম জনগণের সংস্কৃতি। এই দুইটা সংস্কৃতির দুইটা প্রান্তে আছে তীরের মধ্যে। আর এরপর খানিকটা মানে উচ্চাঙ্গ সঙ্গীতের পরিচয় হয়েছে, আবার কিছু লোকের কথাও জড়ো হয়েছে, দিয়ে বিভিন্ন ধরনের গান তৈরি হয়েছে। এই যে বিভিন্ন গানের বৈচিত্র্য আমরা লক্ষ্য করি, এই বিভিন্ন ধরনের গানের সৃষ্টি হয়েছে আসলে এই এক তীরের উচ্চাঙ্গ সঙ্গীত আর আর এক তীরের লোক সংস্কৃতি, এই দুয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই লোক সংস্কৃতির তৈরি হয়। আমরা এইভাবে আপনারা দেখতে পাবেন যে এখানে লোক সংস্কৃতির বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম পরিস্থিতি আছে। পাহাড়ে এক ধরনের লোক সংস্কৃতি আছে, নদীতে এক ধরনের সংস্কৃতি আছে, আবার সমতল ভূমিতে মহিষালের সাথে আর এক ধরনের গান এবং চিন্তা আমরা লক্ষ্য করি। তো এই যে পরিবেশ পরিস্থিতি, এর সাথে সাথে সংস্কৃতি, খাওয়ার অভ্যাস বা বিভিন্ন ধরনের অভ্যাস, সবগুলো এই গানের মধ্যে আলাদাভাবে থাকে, বিশেষভাবে নিজের মতো করে থাকে। আর ভাষার ব্যাপারেও আমরা দেখি যে পার্থক্য হয়। যেমন আমাদের রংপুরের যে ভাষা, তার সাথে নোয়াখালীর ভাষা অনেক পার্থক্য আছে। অনেক সময় দেখা যায় যে চট্টগ্রামের লোকদের কথা আমরা বুঝি না, অনেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের কথা অন্য জেলার লোকরা বুঝতে পারে না। সেই জন্য
প্রমত প্রমিত ভাষা আমরা ব্যবহার করি, যাতে করে সব মানুষই সেটি বুঝতে পারে। তো আমাদের এই আজকের একটা বিষয় আছে, সেটা আমরা বলছি। আমাদের একটা পোস্টও আছে, সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সেই পোস্ট হচ্ছে যে সবাই জানি যে আজকে আমাদের বিজয় দিবস হচ্ছে। 1971 সালে আমাদের একটা যুদ্ধ এবং একটা যুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে বিজয় অর্জন করেছিলাম, এবং 1971 সালের 16 ডিসেম্বরে দেখা যাচ্ছে যে আমরা বিজয় অর্জন করেছিলাম। এই বিজয় অর্জন করে আমরা ফিরে আসলাম। তো এখন দুটো বিষয় আমাদেরকে একটু মনে রাখতে হবে, ভালো করে বলেছি, আমাদের পোস্টও বলেছি যে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে কত তারিখে, তখন আমরা বলবো যে 1971 সালে 26শে মার্চে। 26শে মার্চে আর হলো আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চের প্রতিষ্ঠার মাধ্যমে এটা শুরু হয়েছিল, কিন্তু এটা এক কথা ছিল না। তারপরেই কিন্তু বিভিন্ন ধরনের যুদ্ধ শুরু হয়েছিল, যেহেতু পাকিস্তানের পাক হানাদার বাহিনী আমাদের স্বাধীনতা রাষ্ট্রটাকে মানত না। কিন্তু শেষ পর্যন্ত 1971 সালে যখন বিজয় অর্জন করলো, তখন তারা প্রথমে 9 মাস মতো এটা যদিও বিরোধিতা করে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা আর করতে পারেনি। আমাদের এই শেষ পর্যন্ত তাদেরকে পাকিস্তানে চলে যেতে হলো, এখানে অস্ত্র সমর্পণ করে। এখানে আমাদের কথার যেটা বলছি, সেই কথাটার মধ্যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকে সময়টা একটু সংক্ষিপ্ত হয়ে আসছে, ফলে সব কথা হয়তো আমরা বলবো না, কিন্তু একটা ছোট কথা আমরা বলবো যে এই যে ভারত আছে, তার সাথে মিলিয়ে আমরা যুদ্ধ করেছিলাম। এটা খুবই ভালো কথা যে ভারতের সাথে আমরা বন্ধু মানুষ, ভাই মানুষ, তারা ভাইয়ের কাজই করেছে, বন্ধুর কাজই করেছে, এবং আমাদের নানাভাবে হয়েছে। কিন্তু তারপরেও একটা কথা কিন্তু ঠিক, যে এইটা হলো কিন্তু যৌথ বাহিনীর মাধ্যমেই পাকিস্তান পরাজিত হয়েছিল। আমরা ওখানে দেখতে পাচ্ছি যে জগৎজিৎ সিং অরোরা, তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান মানে হিসাবে কাজ করেছেন। আবার তিনি বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু ওই প্রধান দায়িত্ব নিয়েছিলেন, এবং এই আমির আবদুল্লাহ খান নিয়াজি যে আত্মসমর্পণ করলো, সেই আত্মসমর্পণ কিন্তু গ্রহণ করেছিলেন জগৎজিৎ সিং অরোরা। তো তিনি বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনী হিসাবে তাদের আত্মসমর্পণ করেছিলেন। তাহলে এটা যুদ্ধটা হয়েছিল যৌথ বাহিনী আর পাকিস্তানের সাথে যুদ্ধ। তো এই যুদ্ধের মধ্যে আছে, এটা ঠিকই আছে, কিন্তু তারপরেও আমরা মিডিয়াতে যখন আমরা বাংলাদেশে দেখব, লক্ষ্য করেন যে এখানে এই দিনটাতে বিভিন্ন দিন আছে। যেমন আমরা যেটা বললাম যে 26শে মার্চ 1971, তারপর 10ই এপ্রিল 1971, তারপরে 17ই এপ্রিল। 10ই এপ্রিলে এটা স্বাধীনতা ঘোষণা দিতে হয়েছিল, আর 17ই এপ্রিলে সরকার ঘোষিত মানে প্রতিষ্ঠা হয়েছিল। শহীদ নজরুল ইসলাম ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, আর তাজউদ্দিন আহমেদ ছিলেন এই প্রধানমন্ত্রী। তো এই সব মিলিয়ে তিনি একটি সরকার গঠন করেছিলেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ দিন আছে, সেটা হচ্ছে যে 9ই সেপ্টেম্বরে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল। সেখানে ভাসানী প্রধান ছিলেন উপদেষ্টা পরিষদের, আবার মনির সিং ছিল, মুজাফর আহমেদ ছিল, এইরাও ছিল, দিয়ে উপদেষ্টা পরিষদ হয়েছিল। তাহলে ঘটনাটা বিভিন্ন রকম আছে। তবে ভারতের দিক থেকে ভারতের মিডিয়া হয়তো মনে করতে পারে যে আমাদের যে মিডিয়া, সেই মিডিয়াতে শুধুমাত্র একটা ঘটনাই খুব তোড়পাড় হয়ে আছে, সেটা হলো যে 1971 সালে 16ই ডিসেম্বর, এবং সেটা ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে হয়েছে। আর ঠিক আছে, ভারতের লোকরা ওখানে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানেও তো করত। মোহাম্মদ হোসেন আলী বলছেন, আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম, খুবই খুশি হলাম যে ভালো আছেন। আমি তো খুঁজছিলাম যে বোধহয় কী ব্যাপার, কোনো টেকনিক্যাল কারণে কোনো কেউ শুনতে পাচ্ছে না, না কি হয়েছে। যাই হোক, খুব খুশি হলাম যে শেষে আপনি একটা মন্তব্য করেছেন, তার মানে হলো যে আমাদের লাইভটা কিছুটা ঠিকঠাক আছে। কেমন আছেন দাদু? আমি যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পরে এলাম। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আগে আসছি, আমি আসলে ওই পৌনে 6টার দিকে শুরু করি, কিন্তু বিশেষ কারণে বিজয় দিবসের দরকারে একটু আগে আমরা শুরু করলাম। এখন দেখা যাক কয়জন। আর বিজয় দিবসে তো সবাই এখন মাঠে টাঠে বা বিভিন্ন অনুষ্ঠানে আছে, তার মধ্যে কারা যে আমাদের এখানে করবে সেটা। যাই হোক, ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা যে আপনি আমাকে এখানে, আমি বেশ মানসিকভাবে একটা এর মধ্যে ছিলাম যে আমি আসলে পারবো না, মানে এখানে কোনো টেকনিক্যাল সমস্যা আছে কি নাই সেটা আমি বুঝতে পারছিলাম না। তো আপনার মন্তব্যের মাধ্যমে আমি যেটা বুঝতে পারলাম যে হ্যাঁ, ঠিকই আছে, আপনি শুনছেন এবং আপনি আমাদের সাথে যোগাযোগও করতে পারছেন। যাই হোক, আমি এরপর যেটা বলছিলাম যে হ্যাঁ, তিনি আর একটা বলছেন লাইভ দেখলে ভালো লাগছে, শুনতে পাচ্ছি তারা কোথায় গেছে আজ। হ্যাঁ, আছে বিভিন্ন জায়গায়। ওই যে আজকে বিভিন্ন দিবস চলছে, তো সেই বিভিন্ন দিবসে জন্য মোহাম্মদ হোসেন আলী তিনি বলছেন লাইভ দেখতে ভালো লাগছে, শুনতে পাচ্ছে তারা কোথায় গেছে। আবার পড়লাম, খুব ভালো লাগলো। তাই এই যে আমাদের মোহাম্মদ শিয়ামুল ইসলাম আছেন, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আর একটু মানে সমস্যা ছিল, আমি মনে করছিলাম যে টেকনিক্যাল বোধহয় সাপোর্ট পাবো না, কিন্তু টেকনিক্যাল কোনো সমস্যা আছে কি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, আমাদের অনুষ্ঠান কিছুটা ঠিকই আছে। মোহাম্মদ শিয়ামুল ইসলাম বলছেন কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এটা আমাদেরকে একটু জানাও, তুমি কেমন আছো? তো এই যে মোহাম্মদ হোসেন আলী বলছেন আমি কোনো মাঠে নেই, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আর আপনাকে শুনছি। অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই আছি, হ্যাঁ, বাড়িতে, রাস্তায়, সব জায়গা থেকে আমরা যোগাযোগ করতে পারছি। তো আপনি যে রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে শুনছেন এবং কথা বলছেন, এটা আর খুবই ভালো লাগলো। রাস্তায় দাঁড়িয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এরকম মন্তব্য করছেন। আচ্ছা, আমরা আমরা দেখছিলাম যে আমাদের আসলে, আচ্ছা, এটা খুব মূল্যবান একটি মন্তব্য করলেন, খুবই দরকার। আমরা এবং আমি চাই যে বিজয় দিবস বা দেশ সম্পর্কে নানা মন্তব্য তো আসলে শ্রোতারাও দিতে পারবেন, আমরাও কিছুটা দিয়েছি, অন্য শ্রোতারাও দিবেন। মোহাম্মদ হোসেন আলী আসলেই আমি বলবো যে অনেক গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন, সেটা ছোট হলেও কথাটা অনেক বড়। আমরা বিজয় অর্জন করেছি লক্ষ লক্ষ মা বোনদের রক্ত এবং ইজ্জতের দাম দিয়ে। খুবই বেদনার কথা, কিন্তু আসলে আমাদের কিছু অর্জন করতে হলে তো আমাদের কিছু এগুলো ত্যাগের বিষয় থাকে। অসংখ্য মা বোনকে আমাদেরকে হারিয়ে যেতে হয়েছে বা অবমানিত হতে হয়েছে, তো সব কিছুই এখন এই অবস্থাতে আছে। সেই জন্য আমরা তাদের প্রতি খুব শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তারা যাতে বেহেশতের আশ্রয় নিতে পারে, বেহেশতের ছায়া পেতে পারেন, সেই আশা আমরা করছি। তো উনি খুবই আসলে মূল্যবান কথা বলেন মোহাম্মদ হোসেন আলী। অনেকে বলতে পারেন কিন্তু চুপচাপ থাকে, কিন্তু তিনি আমাদেরকে বলছেন এবং যা তার মন থেকে, মনের গভীর থেকে কথা আসছে, আর আমরাও সেই মনের গভীর দেখতে পাচ্ছি। মোহাম্মদ হোসেন আলী বলছেন পড়েছে মানুষের গ্রাম, পড়েছে মানুষের মন, হৃদয় হয়েছে ক্ষত, তাই অর্জন করেছি বিজয়। হ্যাঁ, ঠিকই, এই সমস্ত অসংখ্য আছে, সেই জন্য তো আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে। খুবই ভালো কথা বলেছেন একটি, সেই জন্য আপনাকে ধন্যবাদ। তিনি আর একটা দিকও তুলেছেন যে মোহাম্মদ হোসেন আলী বলছেন কত লাশ নদীতে ভেসে বেড়াচ্ছে, কত লাশ হয়েছে পাহাড়, তার মধ্যে দিয়ে অর্জন হয়েছে বিজয়। এবং এইটা আসলে ঠিকই, নদীতে পাশে দাঁড় করাতো এবং দাঁড় করিয়ে অসংখ্য লোককে আসলে হত্যা করা হতো, গুলি করা হতো।
এই পরিস্থিতি থেকে তিনি এরকম হয়ে গেছেন। তাদের প্রতি আমাদের খুবই আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। মোহাম্মদ হোসেন আলী বলছেন, কত মানুষের হাত বাঁধা, কত মানুষের বাধা পায়ে চোখ, বাধা গাড়িতে ফেলেছে, রাস্তায় করেছে গুলি, তার মাধ্যম দিয়ে পেয়েছি বিজয়। হ্যাঁ, এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে মানুষকে তো চোখেও বাঁধিয়েছে, তারপরে হাত বাঁধা দেওয়া হয়েছে, রাস্তায় করে সে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তো এই সব মিলিয়ে আমরা বিজয় দিবসের যে ছোট দুইটা কথা বলছিলাম, যে আসলে দেশের যে বিভিন্ন দিবসগুলো আছে সেগুলো আপনি একটু খেয়াল করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে স্বাধীনতা বিজয় দিবসে যে আত্মসমর্পণ মানে করেছে বা নিয়াজি যেটা দিয়েছে সেটা কিন্তু আত্মসমর্পণের একটা দলিল আছে। সেই দলিলটা কিন্তু আমরা এখনও পড়িনি অনেকে। তো আপনারা অবশ্যই এই দলিলটি পড়বেন, পড়ে দেখবেন যে এখানে যে যুদ্ধটা হয়েছে সেটা হলো যৌথ বাহিনী, বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনী, আর বিপক্ষে ছিলেন পাকিস্তান। তার মানে এটা শুধুমাত্র ভারত পাকিস্তানের যুদ্ধ নয়। আচ্ছা ভাই মোহাম্মদ হোসেন আলী বলছেন, লক্ষ মানুষের পরিশ্রম আজ আমাদের বাংলাদেশে বসবাস করতে পারছি। তারা যদি এক ক্লান্ত পরিশ্রম না করত তবে আমরা হয়তো বাংলাদেশে বাস করতে পারতাম না। এটা ঠিকই আছে যে আমরা আসলে পরিশ্রম করতে তো হবেই। লক্ষ মানুষ পরিশ্রমে আজ আমরা বাংলাদেশে বসবাস করতে পারছি। তো এটা পরিশ্রম করতে হবে এবং আরও অনেক কার্যকর করতে হবে। যে বাংলাদেশ হয়েছে, কিন্তু বাংলাদেশে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানলে অবশ্যই আমাদেরকে একটা স্বয়ংসম্পূর্ণ উন্নত বাংলাদেশ গঠন করতে হবে। আর এই উন্নত বাংলাদেশ করার জন্য তো আসলে নানা ধরনের কাজকর্ম আমাদেরকে করতে হবে। তো এই হলো মানে বিষয়। আচ্ছা, আমাদের এই যে বিজয় ছিল, আমরা সবাইকে বিজয়ে যারা বিভিন্নভাবে যুদ্ধ করেছেন বা আত্মত্যাগ করেছেন, অন্য সকল মানুষকে আমরা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের সার্বিক সাফল্য আবার নিহিত হোক। মোহাম্মদ হোসেন আলী বলছেন, মানুষের জীবনটা অন্ধকারে ঢেকে গিয়েছিল। অন্ধকার ছিল সাময়িকভাবে কিছুক্ষণের জন্য, আসলে আস্তে আস্তে উন্নত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে অন্ধকারই মানে থাকবে, কিন্তু অন্ধকার থেকে কাটিয়ে সকাল হবে, দুপুর হবে। মোহাম্মদ হোসেন আলী বলছেন, মানুষ অন্ধকার জগৎ থেকে বাড়ি আসতে পেরেছে এই বিজয় অর্জনের মাধ্যমে। খুবই সুন্দর হয়েছে আপনার মন্তব্য। তবে এটা আবার দেখতে পাচ্ছি যে আনহাইড করা কেন? মানুষ অন্ধকার জগৎ থেকে বাড়ি আসতে পেরেছে এই বিজয় অর্জনের মাধ্যমে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসবেন। আচ্ছা, তো ভাই আজকে আমাদের সময় আছে, আর কিছুক্ষণ আছে, আর কিছুক্ষণ আমরা থাকবো। খুব সংক্ষেপে তারপরেও কিছু দরকারি কাজ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আজকে পৌষ বাংলা সনের নবম মাস, শীতের শুরু। নামটি এসেছে পুষ্য নক্ষত্রের সূর্যের অবস্থান থেকে। মাসের শেষ দিন বাঙালির পৌষ সংক্রান্তি শিলবতী মেলা উদযাপন করে এ সবাই বাড়িতে বাড়িতে ও পাশাপাশি নানা ছন্দে পিঠা উৎসব হবে। আমরা কিছু শিল্পীর নাম বলছি, তাদের সম্পর্কে খুব বিস্তারিত কিছু বলার সময় পাচ্ছি না। হেমাঙ্গ বিশ্বাস, ধীর আলী মিয়া, ডক্টর অনুপ ঘোষাল, যাদের দুটো গান শুনেছি, মাহমুদুর নবী, তারও গান শুনেছি, ফিরোজ সাই, তার গান শুনেছি, তুলসী গৌড়া। এইটার কথা একটু বলবো আমি, যে তুলসী গৌড়া তিনি একজন আদি পুরুষ। 1937 বা 1938 সালে জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি মৃত্যুবরণ করেছিলেন 16ই ডিসেম্বর 2024। ইনি খুবই গুরুত্বপূর্ণ একজন পরিবেশবাদী।
তিনি নিজে অশিক্ষিত ছিলেন, অক্ষরই জানতেন না, কিন্তু গ্রামে জঙ্গলের মধ্যে থেকে থেকে তিনি গাছকে চিনতে পেরেছেন, সব গাছকে জানতেন যে এটা হলো এই গাছ। তিনি প্রায় 30,000-এরও বেশি চারা রোপ করেছিলেন এবং বন বিভাগের নার্সারিগুলো দেখাশোনা করেছিলেন। তো তাকে আমি শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানের আজকের মতো আমরা শেষ অনুষ্ঠানে এসেছি, শুধু শ্রোতাদের দেখে দিচ্ছি। মোহাম্মদ হোসেন আলী বলছেন, সে কথাগুলো স্মরণ করলে আজ মনে হয় দুই চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টি নামছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, একেবারে বিজয় দিবসের সাথে মিলিয়ে বলছেন। দাদু সাথে আছি, চালিয়ে যান। অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। আমরা আগামী 23 তারিখে আবার এই নিকট করব। যারা যারা এই অনুষ্ঠানে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা প্রতিক্রিয়া দিয়েছেন ধন্যবাদ, কৃতজ্ঞতা। যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের মতো আমি অনুষ্ঠান শেষ করছি, আমার সময় একটু তাড়ার মধ্যে আছে, শেষ করছি। শুভ সন্ধ্যা।